হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে তোমাদের এএনএম জেএনএম 2024 এক্সামের জন্য যে লাইভ সেন্স সিরিজ চলছে তারই আজকে ডে 10। এই ডে 10এও রয়েছে 20খানা প্রশ্ন তোমাদের জন্য। চলো দেখে নেই কী কী সেই 20খানা প্রশ্ন রয়েছে। তোমরা পুরো সিরিজটা স্কিপ না করে দেখতে থাকো, এটা তোমাদের জন্য একটা মক টেস্টের মতন হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারবে এই 20খানা প্রশ্ন থেকে কতগুলো প্রশ্ন তোমরা নিজেরা করতে পারলে, আর সেটা কমেন্ট করে আমাকে জানিয়েও যে তোমরা কতগুলো কোশ্চেন নিজেরা করতে পারলে। কারণ তোমরা নিজেরা যত কোশ্চেন সলভ করতে পারবে তোমরা ভাববে যে তোমাদের প্রিপারেশনটা কিন্তু ততই ভালো রয়েছে। আর সাথে থাকছে কিছু এক্সট্রা ইনফরমেশান যেগুলো তোমাদেরকে অন্য কোশ্চেন সলভ করতে হেল্প করবে। আশা করি এই সিরিজটি তোমাদের জন্য খুব উপকৃত হবে। তো সেই জন্য এই সিরিজের যতগুলো ভিডিও আছে সবগুলো দেখে নিও। এর আগে 9খানা ভিডিও এএনএম জেএনএম 2024-এ বলে প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর এএনএম জেএনএমের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ যদি কেউ দেখতে চাও সেটাও কিন্তু আমারই চ্যানেলে আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর এই সমস্ত কোশ্চেনের পিডিএফগুলো তোমাদের যদি দরকার হয় বংবালানেট টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাকে তোমরা জানালে আমি তোমাদেরকে পিডিএফগুলো উত্তর সহ প্রোভাইড করব। তো চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করে দিই। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি হলো ভি আকৃতির, জে আকৃতির, আই আকৃতির, এল আকৃতির। দেখো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলেছে মানে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তের দিকে, ক্রোমোজোমের বাহুর একদম প্রান্তের দিকে মাথার দিকে থাকে, সেটাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। এখানে সেন্ট্রোমিয়ারটা মাথার দিকে থাকার জন্য এটাকে দেখতে আই আকৃতির হয়। এখানে অপশান গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। বাকি যে অপশানগুলো রয়েছে তার মধ্যে দেখো ভি আকৃতির, এটা হলো মেটাসেন্ট্রিক, অর্থাৎ যে ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ারটা থাকে সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। এরপরে রয়েছে দেখো যে আকৃতির যে ক্রোমোজোম সেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। এই প্রত্যেকটাই কিন্তু পরীক্ষাতে আসতে দেখা যায়। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে কিভাবে ভাগ করা হয় তারই পার্ট এটা। এগুলো কিন্তু প্রত্যেকটাই পরীক্ষাতে আসে। তো অ্যাক্রোসেন্ট্রিক বলা হয়, অর্থাৎ এখানে যে সেন্ট্রোমিয়ারটা থাকে সেন্ট্রোমিয়ারটা একদম মাঝের দিক থেকে একটু সরে থাকে, অর্থাৎ একটা বাহু খুব ছোট হয় আর একটা বাহু খুব বড় হয়, সেক্ষেত্রে মাঝের থেকে একটুখানি সরে থাকে, সেক্ষেত্রে এটাকে দেখতে যে আকৃতির মতন হয়, সেজন্য এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। এরপরে এল আকৃতির যেটা রয়েছে, এই এল আকৃতির যেটাকে বলা হয় এটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক। তো এই প্রত্যেকটা তোমরা একটু জেনে রাখবে, আর দরকার হলে খাতায় লিখে রাখতে পারো। এরপরে 2 দাগের কোশ্চেনটা দেখো। 2 দাগের কোশ্চেন রয়েছে, কলেরা রোগের জীবাণুর নাম কি? কলেরা রোগের যে প্যাথোজেন তার নাম কি? ভিব্রিও কলেরি, প্লাজমোডিয়াম ভাইভাক্স, লিশমোনিয়া ডোনোভানি, কোনোটাই নয়। এখানে যে সঠিক অপশানটি হয়ে যাবে সেটি হবে ভিব্রিও কলেরি কলেরা রোগের জন্য দায়ী। বাকি যে অপশানগুলো প্লাজমোডিয়াম ভাইভাক্স ম্যালেরিয়া রোগের জন্য দায়ী, ম্যালেরিয়ার জীবাণুকে বলা হয় প্লাজমোডিয়াম ভাইভাক্স, আর লিশমেনিয়া ডোনোভানি এটা হচ্ছে গিয়ে তোমাদের কালাজ্বর রোগের জন্য দায়ী, কালাজ্বর। এরপরে চলো 3-এর কোশ্চেনটা দেখে নিই। 3-এর কোশ্চেনটা রয়েছে দেখো, ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্যারিওটাইপ হলো। ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্যারিওটাইপ কোনটা? 47টি ক্রোমোজোম, তার মধ্যে যে সেক্স ক্রোমোজোম রয়েছে XXY, এখানে 47টি ক্রোমোজোম, দ্বিতীয় অপশানে রয়েছে XYY, তৃতীয় অপশানে 46টি ক্রোমোজোম XX, আর চতুর্থ অপশানে 45টি ক্রোমোজোম X0। অর্থাৎ এখানে দেখো ক্লাইনফেল্টার সিনড্রোম যেখানে সেক্স ক্রোমোজোমের ট্রাইজোমি দেখা যায়, সেজন্য অপশান ক আর খ এই দুটোর মধ্যেই হবে। তো যেহেতু সেক্স ক্রোমোজোমের ট্রাইজোমি দেখা যায়, সেক্স ক্রোমোজোম 3টে থাকবে, এখানে অপশান যেটা সঠিক হয়ে যাবে সেটা হবে অপশান কয়েকটা। 47টা ক্রোমোজোম থাকে, তার মধ্যে সেক্স ক্রোমোজোম থাকে XXY। এই ধরনের ক্রোমোজোম বিন্যাস থাকলে সেটাকে ক্লাইনফেল্টার সিনড্রোম বলা হয়। এরপরে দেখো 46টা, দেখো এটা স্বাভাবিক যে স্ত্রীলোক তাদের মানুষের ক্ষেত্রে, স্বাভাবিক স্ত্রী তাদের ক্ষেত্রে এই ধরনের ক্যারিওটাইপ দেখা যায়। আর 45টা ক্রোমোজোম X0 এটা দেখা যায় টার্নার সিনড্রোমের ক্ষেত্রে, টার্নার সিনড্রোম।
এই রোগের ক্ষেত্রে এই ধরনের ক্যারিওটাইপ দেখা যায়। তো এরপরে 4 দাগের কোশ্চেন রয়েছে, দেখো 4 দাগের বাইরের বহি উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলনকে কি বলা হয়? ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন, ট্রপিক চলন, বক্র চলন। বাইরের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যখন চলন হয় সেটাকে বলা হয় ট্যাকটিক চলন। অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। 5 দাগের কোশ্চেন রয়েছে, ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম লেখো। ইকুয়াস, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপাস। ঘোড়ার প্রাচীনতম যে আদি পুরুষ তার নাম ইওহিপ্পাস, যেটা ইওসিন যুগের ঘোড়া ছিল। এরপরে 5 কোশ্চেন হয়ে গেল। 6 কোশ্চেনটা দেখো, হৃদপেশি অবসাদগ্রস্ত হয় না, এর কারণ কি? মায়োগ্লোবিন অধিক থাকে, নিশার কাল সর্বাধিক হয়, ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করে, সবগুলোই। এখানে যে সঠিক অপশানটি হয়ে যাবে সেটি হবে ঘয়ের অপশানটা, এখানে সবগুলোই সঠিক। হৃদপেশিতে মায়োগ্লোবিনের পরিমাণ বেশি থাকে, হৃদপেশির নিঃসার কাল সর্বাধিক হয় এবং ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করে, সেই জন্য হৃদপেশিতে ল্যাকটিক অ্যাসিডগুলো জমা হতে পারে না, সেই কারণেই কিন্তু হৃদপেশি সহজে অবসাদগ্রস্ত হয় না। এরপরে রয়েছে দেখো 7 কোশ্চেন, কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? কুইনাইন একটা উপক্ষার, যেটা গাছ থেকে পাওয়া যায়। ধুতরা, নয়নতারা, সিংকোনা কোনোটাই নয়। এখানে যে সঠিক অপশানটি হয়ে যাবে সেটা হবে সিংকোনা গাছ। সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়, যেটা ম্যালেরিয়া রোগ সারাতে ব্যবহার করা হয়। ম্যালেরিয়া। এরপরে রয়েছে দেখো ধুতুরা, ধুতুরা থেকে ডাটুরিন নামক উপক্ষার পাওয়া যায়। ডাটুরিন, যেটা হাঁপানি রোগ সারাতে ব্যবহার করা হয়, হাঁপানি বা অ্যাজমা রোগ। এরপরে চলো 8 কোশ্চেন দেখে নিই। 8 কোশ্চেন রয়েছে, কোষ চক্রের কোন দশায় কোষ বিভাজন ঘটে? G1S, G2M। দেখো কোষ চক্রের মাইটোটিক ফেজ অর্থাৎ এম ফেজে গিয়ে কোষ বিভাজন ঘটতে দেখা যায়। আর G1S, G2 এগুলো কোষ বিভাজনের আগে প্রস্তুতি পর্বের দশা। এরপরে রয়েছে দেখো 9 নম্বর কোশ্চেন, মস্তিষ্কের কোন অংশ বুদ্ধি, স্মৃতি, চিন্তা ইত্যাদি নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, থ্যালামাস, মেডালা অবলঙ্গাটা। এখানে যে সঠিক অপশানটি হয়ে যাবে সেটা হবে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক মানুষের বুদ্ধি, স্মৃতি, চিন্তা এগুলো নিয়ন্ত্রণ করে। 10টা আগে কোশ্চেন রয়েছে দেখো, চোখের যে অংশে সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় তা হলো পিত্তবিন্দু, অন্ধবিন্দু, অপটিক স্নায়ু, অক্ষিগোলক। চোখের যে অংশে সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা রেটিনার ওপর অবস্থিত। রেটিনার সেই অংশটাকে বলা হয় পিত্তবিন্দু। আর রেটিনার অপর দিকের একটা অংশ যেটা অপটিক স্নায়ুর কাছাকাছি রয়েছে, সেই অঞ্চলটাতে কোনো প্রতিবিম্ব সৃষ্টি হয় না, ওই অঞ্চলটা অন্ধকার থাকে, সেই জন্য সেই অঞ্চলটাকে বলা হয় অন্ধবিন্দু। এরপরে বাকি যে অপটিক স্নায়ু, আমাদের যে চোখের যে স্নায়ুগুচ্ছ সেটাকে অপটিক স্নায়ু বলা হয়। এরপরে 11 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, মানুষের চোখের লেন্স কি প্রকৃতির হয়? মানুষের চোখের লেন্স উত্তল প্রকৃতির, উভোত্তল প্রকৃতির, অবতল, উভো অবতল প্রকৃতির। মানুষের চোখের লেন্স হয় উভো উত্তল প্রকৃতির, দুই দিকেই উত্তল থাকে। এরপরে রয়েছে দেখো 12 কোশ্চেন, রক্ত সঞ্চালনের ক্ষেত্রে সার্বজনীন দাতা বলা হয় কোন গ্রুপকে? বি পজিটিভ, ও নেগেটিভ, এ পজিটিভ, এ বি পজিটিভ। এখানে যে সঠিক অপশানটি হয়ে যাবে সেটি হয়ে যাবে অপশান খয়েরটা, ও নেগেটিভ গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা, আর এ বি পজিটিভকে বলা হয় সার্বজনীন গ্রহিতা। সার্বজনীন গ্রহিতা। এরপরে 13 কোশ্চেন রয়েছে দেখো, 13 কোশ্চেন, বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক যে ডিএনএ মডেল দিয়েছিলেন সেটি কোনটি? বি ডিএনএ, জেড ডিএনএ, সি ডিএনএ, এ ডিএনএ। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক প্রথম ডিএনএর মডেল সম্পর্কে বলেছিলেন, তারা যে মডেলটা সম্পর্কে বলেছিলেন সেটা ছিল বি ডিএনএ। এরপরে 14 দাগের কোশ্চেনটা রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি খাদ্য সঞ্চয়ী মূল? 4টে অপশান রয়েছে, আদা, আলু, আদা, হলুদ, গাজর। এখানে দেখো যে অপশানগুলো রয়েছে একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, আলু, আদা, হলুদ এই তিনটাই হলো কাণ্ড, গ্রন্থিকন্দ যেটাকে বলা হয়। আর খাদ্য সঞ্চয়ী মূল চেয়েছে, সেজন্য এখানে সঠিক অপশান হয়ে যাবে গাজর। এরপরে 15 কোশ্চেন রয়েছে দেখো, পাখি বাদুড়ের থেকে পৃথক কিসের উপস্থিতিতে? উষ্ণ রক্ত, শ্বাসনালী, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, ডায়াফ্রাম। পাখি বাদুড়ের থেকে আলাদা হয় ডায়াফ্রামের উপস্থিতিতে। বাদুড় স্তন্যপায়ী প্রাণীর মধ্যে পড়ে, সেই জন্য বাদুড়ের ডায়াফ্রাম থাকে আর পাখির ডায়াফ্রাম থাকে না।
এরপরে রয়েছে 16 দাগের কোশ্চেন, কর্পাস লিউটিয়াম থেকে কোন হরমোন ক্ষরিত হয়? কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরিত হয়? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, থাইরক্সিন। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে সেটি হবে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয় কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থি থেকে। এরপরে 17 দাগের কোশ্চেন, ডিডিটি এর সর্বাধিক বায়োম্যাগনিফিকেশন দেখা যায় কোন প্রাণীতে? মানুষ, উচ্চ শ্রেণীর উদ্ভিদ, শৈবাল, মাছ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে মানুষ। অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 18 কোশ্চেন রয়েছে, মেজরেখা রোগ হয় কোন মৌলের প্রভাবে? আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্লোরিন, ফ্লুরিন। মেজরেখা রোগ দেখা যায় আর্সেনিকের প্রভাবে। মেজরেখা রোগের দরুন কি হয়? নখের ডগার দিকে সাদা সাদা রঙের দাগ হয়ে যায়, এটা আর্সেনিকের প্রভাবেই হয়। এরপরে 19 নম্বরের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রয়েছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো প্লাস্টিক সার্জারি, জিনের সংযোজন বা বিয়োজন, এক্সট্রা নিউক্লিয়ার জিনের অধ্যয়ন উপরে সব কটি? দেখো এখানের যে সঠিক অপশানটি হয়ে যাবে সেটা হবে অপশান ক্ষয়টা, জিনের সংযোজন অথবা বিয়োজন, এটাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। এরপরে রয়েছে 20 দাগের প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া? ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, এস্চেরিচিয়া, সবগুলোই। এখানে যে সঠিক অপশানটি হয়ে যাবে সেটা হয়ে যাবে 20 ঘয়ের অপশানটা হয়ে যাবে সঠিক আনসার। ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, এস্চেরিচিয়া সবগুলোই হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া। এই সমস্ত হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়াগুলোকে মিথেন গ্যাস বা বায়োগ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা হয়। বায়োগ্যাস, মিথেন গ্যাস নয়, বায়োগ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা হয়। বায়োগ্যাস প্রস্তুতিতে হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া, মিথানোজেনিক ব্যাকটেরিয়া এদেরকে ব্যবহার করা হয়। তো এই ছিল তোমাদের 20খানা প্রশ্ন, সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন। তোমাদের সিরিজটি, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। আজকের ক্লাস এতটা পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো করে প্রস্তুতি নাও, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।